গুড ডে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বিবিএ সিলেবাস থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কিন্তু বিবিএ সেকেন্ড ইয়ার থেকে বিবিএ ফোর্থ ইয়ার পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন কোর্স পেপারের সাথে রিলেটেড, এবং পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে প্রায় সময়তে পার্ট বি এবং পার্ট সি দুই ক্যাটাগরিতে প্রশ্ন আসে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বর্তমানে বৈশ্বিক অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্টসের একটা অত্যাবশ্যকীয় অংশ। ফিনান্সিয়াল স্টেটমেন্টসের মধ্যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টও তৈরি করতে হয়। বর্তমানে ব্যবসা জগতে ছোট বড় সকল প্রতিষ্ঠানকে কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বিষয়টা খুবই প্র্যাকটিক্যাল একটা বিষয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা সম্পর্কে জানাটা আমাদের সবারই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা বিবিএ এমবিএ করছি আমরা তাদের সবারই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কারণ আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে যাব, প্র্যাকটিক্যালি যখন আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস মেনটেন করবো, তখন সেখানে কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অবশ্যই তৈরি করতে হয়। এছাড়াও যারা সিএ বা সিএমএ পড়ছেন বা এইসব পড়তে আগ্রহী, তাদেরকেও ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা ভালো মতো জানতে হবে, কারণ যে কোনো প্রতিষ্ঠানে যখন অডিট করতে যাওয়া হয় সেসব প্রতিষ্ঠানে কিন্তু অবশ্যই প্রথমে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করে নিতে হয় ওই প্রতিষ্ঠানে আর্থিক আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য। তাহলে বুঝতে পারছেন ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কিন্তু বর্তমানে ব্যবসা জগতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সম্পর্কে আমাদের যথাযথ ধারণা থাকতে হবে এবং এই ব্যাপারে আমাদেরকে যথেষ্ট দক্ষ হয়ে উঠতে হবে। কোন ইয়ারে কোন ডিপার্টমেন্টে কোন কোর্স পেপারে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আছে তা আমরা একটা লিস্ট আকারে আলোচনা করছি। বিবিএ সেকেন্ড ইয়ার এবং বিবিএ সেকেন্ড ইয়ারের সিলেবাসে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হয়। এছাড়াও বিবিএ থার্ড ইয়ারে যারা পড়েন তাদেরও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই কোর্সটাতে কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের মধ্যে কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হয়। এবং বিবিএ থার্ড ইয়ারে যারা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে পড়ছেন তাদেরও যে ফিনান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোল যে কোর্স পেপারটা তার মধ্যে ফিনান্সিয়াল অ্যানালাইসিসের মধ্যে ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করতে হয়। এছাড়াও বিবিএ ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইসিস নামে যে কোর্স পেপারটা আছে সেই কোর্স পেপারের মধ্যে ম্যানেজমেন্ট অফ ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটিস নামে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারের মধ্যেও কিন্তু ম্যানেজমেন্ট অফ ক্যাশের মধ্যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করতে হয়। এবং প্রতিটা ইয়ারেই কিন্তু কোনো না কোনো ডিপার্টমেন্টে কোনো না কোনো পেপার থেকে কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে অঙ্ক পরীক্ষাতে আসে। এখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দুই মেথডে তৈরি করা যায়, ইনডাইরেক্ট মেথড এবং ডিরেক্ট মেথড। আমরা ইনডাইরেক্ট মেথডের ফরম্যাট নিয়ে আজকে আলোচনা করছি, কারণ আজকে আমরা যে অঙ্ক নিয়ে আলোচনা করব সেই অঙ্কগুলো সবগুলো ইনডাইরেক্ট মেথডে করা হবে, তাই ইনডাইরেক্ট মেথড নিয়ে আমরা প্রথম আলোচনা করছি। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা ইনডাইরেক্ট মেথডে তৈরি করি আর ডিরেক্ট মেথডে তৈরি করি। আমাদের ক্যাশ ফ্লোগুলোকে তিনটা ক্যাটাগরিতে বা তিনটা অ্যাক্টিভিটিতে ভাগ করে নিতে হবে। এক নম্বর অ্যাক্টিভিটি হচ্ছে কি ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, দ্বিতীয় অ্যাক্টিভিটি হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং তৃতীয় অ্যাক্টিভিটি হচ্ছে কি ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমরা ডিরেক্ট মেথড করি বা ইনডাইরেক্ট মেথড করি, আমাদের ক্যাশ ফ্লোগুলোকে এই তিনটা অ্যাক্টিভিটিতে ভাগ করে কিন্তু বিশ্লেষণ করতে হবে। ইনডাইরেক্ট মেথডে এবং ডিরেক্ট মেথডের মধ্যে শুধুমাত্র ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের যে গঠন প্রণালী তার মধ্যে ভিন্নতা আছে। ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস এই দুইটা ক্যাটাগরি কিন্তু ইনডাইরেক্ট মেথড এবং ডিরেক্ট মেথড দুটোর জন্যই সেম। আমরা আজকে ইনডাইরেক্ট মেথড নিয়ে আলোচনা করছি। ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করছি। ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করার সময়তে সবসময় অবশ্যই আমাদেরকে নেট ইনকাম দিয়ে চার্টটাকে শুরু করতে হবে। যদি নেট ইনকাম আমাদের প্রশ্নে সরাসরি দেওয়া থাকে তাহলে আমরা সেটা বসিয়ে দেবো, আর যদি নেট ইনকাম প্রশ্নে দেওয়া না থাকে তাহলে তা আমাদেরকে ওয়ার্কিং করে হলে বের করে নিতে হবে। এরপরে নেট ইনকামকে নগদে রূপান্তর করার জন্য আমাদেরকে কিছু রিকনসিলিয়েশন মানে কি মিলকরণ করতে হবে। আমরা এখানে লিখছি অ্যাডজাস্টমেন্টস টু রিকনসাইল নেট ইনকাম টু ক্যাশ। নেট ইনকামকে নগদে রূপান্তর করার জন্য আমরা এখানে কিছু রিকনসাইল অথবা মিলকরণ করছি। আমরা যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইনকাম স্টেটমেন্ট করি নেট ইনকামকে বের করছি, নেট ইনকামের সমান টাকাই যে আমাদের হাতে নগদ আছে তা কিন্তু নয়। নেট ইনকাম করার সময়তে আমরা যে আয় থেকে ব্যয়কে বিয়োগ করে নেট ইনকামকে বের করি, সেসব আয় এবং ব্যয়ের মধ্যে অনেক অনগদ আয় এবং অনগদ ব্যয়ও কিন্তু হিসাবভুক্ত থাকে। এসব অনগদ আয় এবং অনগদ ব্যয়ের জন্য কিন্তু নেট ইনকাম হ্রাস বৃদ্ধি পায়, কিন্তু তার জন্য কিন্তু নগদে কোনো পরিবর্তন হয় না বা নগদের হ্রাস বৃদ্ধি হয় না। তাহলে নেট ইনকামকে যদি আমাদের নগদের সাথে মিলকরণ করতে হয় তাহলে নেট ইনকাম করার সময়তে ইনকাম স্টেটমেন্টে যেসব অনগদ আয় এবং অনগদ ব্যয়কে হিসাবভুক্ত করেছিলাম সেগুলোকে আমাদেরকে এখন ব্যাক ক্যালকুলেশন করে নগদে মিলিয়ে নিতে হবে। যেমন আমরা এখানে দেখছি ডেপ্রিসিয়েশনের কথা বলা হয়েছে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা জানি একটা অনগদ খরচ। এই খরচের কারণে কিন্তু আমাদের নেট
নেট ইনকাম কমে গেছিলো, কারণ এটাকে আমরা যখন এক্সপেন্স হিসেবে দেখিয়েছিলাম, ইনকাম থেকে এক্সপেন্সেসকে বাদ দেওয়ার সময়তে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের জন্য এক্সপেন্স বেশি হয়ে গেছিলো, আর এক্সপেন্স বেশি হওয়ার কারণে কিন্তু নেট ইনকাম কমে গেছে। কিন্তু ডেপ্রিসিয়েশন বাবদ কিন্তু কোনো পক্ষকে কোনো নগদ টাকা পরিশোধ করতে হয়নি, এই কারণে কিন্তু কোনো ক্যাশ খরচ হয়নি বা ক্যাশ ডিক্রিজ হয়নি। কিন্তু ডেপ্রিসিয়েশনের কারণে নেট ইনকাম ডিক্রিজ হয়ে গেছে। তাহলে এখন নেট ইনকামকে যদি আমরা ক্যাশের সাথে মিলকরণ করতে চাই, তাহলে নেট ইনকামকে ডেপ্রিসিয়েশনের জন্য বাড়িয়ে নিতে হবে যাতে আমরা ক্যাশের সাথে মিলিয়ে নিতে পারি। তাই ডেপ্রিসিয়েশন যেটা আগে নেট ইনকাম থেকে বিয়োগ করা হয়েছিল, সেটা এখন ডেপ্রিসিয়েশনটা আমরা কি করব, নেট ইনকামের সাথে যোগ করব, অ্যাড করে দেব। একই রকম হচ্ছে কি অ্যামোর্টাইজেশন, মানে হচ্ছে কি অবলোপন। আমরা জানি স্পর্শনীয় সম্পত্তির ক্ষেত্রে হয় ডেপ্রিসিয়েশন এবং অস্পর্শনীয় সম্পত্তির ক্ষেত্রে হয় কি অবলোপন। ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন দুটোই আগে ইনকাম স্টেটমেন্টে বিয়োগ করা হয়েছিল এক্সপেন্স হিসেবে, তার জন্য নেট ইনকাম কমে গেছিলো। কিন্তু এগুলো অনগদ খরচ, এগুলোর কারণে নগদ কোনো খরচ হয়নি বা নগদ কোনো প্রদান করতে হয়নি কাউকে। তাই নগদের সাথে মিলকরণ করার জন্য আমরা এই বিষয়গুলোকে এখন আমরা উল্টো নেট ইনকামের সাথে যোগ করে দেব। অ্যামোর্টাইজেশন অফ ডিসকাউন্ট অফ বন্ডস অর শেয়ার্স। বন্ড, ঋণপত্র অথবা শেয়ারের ডিসকাউন্ট মানে কি বাট্টারও যদি অবলোপন হয়, এই অবলোপনটাও কিন্তু আমরা নেট ইনকাম থেকে আগে বিয়োগ করেছিলাম, এখন আমরা এখানে যোগ করে দেবো, কারণ এই অ্যামোর্টাইজেশনের জন্য কিন্তু নগদ হ্রাস পাইনি। নগদের সাথে মিলকরণ করার জন্য এগুলো নেট ইনকামের সাথে যোগ করে দিচ্ছে। এরপরে কোনো সম্পত্তি বিক্রি করে যদি লস হয়, লস অন সেল অফ অ্যাসেটস অর রিটায়ারমেন্ট অফ বন্ডস, অথবা ঋণপত্র রিটায়ার করে যদি কোনো লস হয়, এই লসটা কিন্তু আগে নেট ইনকাম থেকে বিয়োগ করা ছিল, সেই লসটাকে কিন্তু আমরা এখানে এখন যোগ করব। তবে লসটা যে অনগদের জন্য যোগ হচ্ছে তা কিন্তু নয়, লসের বিষয়টা আসলে কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। এই লসের বিষয়টাকে আমাদেরকে দেখাতে হবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে, মানে কি বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলীতে। কারণ হচ্ছে কি অ্যাসেটসের বিক্রয়ের বিষয়টা, সেল অফ অ্যাসেটস কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের অংশ, আর সেল অফ অ্যাসেটসের মধ্যে যদি কোনো গেইন হয় অথবা লস হয়, তা কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কিন্তু হিসাব দেখাতে হবে। তাই যেহেতু গেইন বা লসগুলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হিসাব দেখাতে হয়, তাই এই গেইন বা লসগুলো কিন্তু আর অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে পারবে না। কিন্তু যখন আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করি, তখন সেখানে কিন্তু লসকে আমরা নন অপারেটিং এক্সপেন্স হিসেবে দেখাই, যেখানে নেট ইনকামটা কমে যায়, এবং কোনো গেইন হলে, গেইন অন সেল অফ অ্যাসেটস হলে, তা কিন্তু আমরা নন অপারেটিং ইনকাম হিসেবে দেখাই, যার জন্য নেট ইনকাম বেড়ে যায়। কিন্তু যেহেতু এখন এই বিষয়গুলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, তাই আমরা এগুলোকে এখন অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে এলিমিনেট করে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে হিসাব করব। এখন অপারেটিং অ্যাক্টিভিটিসে তাহলে যখন আমাদের নেট ইনকামটা তৈরি করা ছিল, সেখানে লসটা বিয়োগ করা ছিল বলে আমরা এখানে লসটাকে যোগ করে দিচ্ছি, আর লসের বিপরীত হচ্ছে কি গেইন। গেইনটা আগে নেট ইনকামের সাথে যোগ করা ছিল বলে গেইনটাকে আমরা এখন এখানে বিয়োগ করে দিব। ব্র্যাকেটে যা আছে তা হচ্ছে কি নেগেটিভ বা বিয়োগ করতে হবে। এরপরে কোনো প্রকার কারেন্ট অ্যাসেটস, ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্স ছাড়া, অর্থাৎ ক্যাশ এবং ব্যাংক এই বিষয়গুলো ছাড়া অন্য কোনো কারেন্ট অ্যাসেটস, যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেড এক্সপেন্সেস, এই ধরনের কারেন্ট অ্যাসেটসগুলো যদি ডিক্রিজ হয়, হ্রাস পায়, হ্রাস পেলে তাহলে তা নেট ইনকামের সাথে আমরা এখানে যোগ করব। আর এই ধরনের কারেন্ট অ্যাসেটসগুলো যদি ইনক্রিজ হয়, বৃদ্ধি পায়, তাহলে তা আমরা এখানে বিয়োগ করব। আমরা যেহেতু এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কিন্তু ক্যাশ এবং ব্যাংকের হিসাবটাকে আমরা মিলিয়ে নেব। আমরা শেষে দিয়ে এই যে ক্যাশ ব্যালেন্স অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স লিখছি, ওপেনিং ক্যাশ ব্যালেন্স অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স, এগুলো আমাদের মিলিয়ে নিতে হবে। এই ক্যাশ ব্যালেন্স এবং ক্যাশ ইকুইভ্যালেন্সের মধ্যে হাতে নগদ, ব্যাংক জমা, এই বিষয়গুলো আসবে। তাই আমরা যখন এখানে কারেন্ট অ্যাসেটসের কথা বলবো, এখানে কিন্তু কারেন্ট অ্যাসেটস মধ্যে ক্যাশ এবং ব্যাংকের হিসাবগুলো আসবে না, কারণ এগুলোকে আমরা শেষে মিলিয়ে নেব। তাই ক্যাশ এবং ব্যাংক ছাড়া অন্যান্য কারেন্ট অ্যাসেটসগুলোই কিন্তু এখানে হিসাবভুক্ত হবে। তাহলে অন্যান্য কারেন্ট অ্যাসেটসের মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেড এক্সপেন্সেস, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। এরপরে আমরা দেখছি কি কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিসের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস যদি ইনক্রিজ হয়, বৃদ্ধি পায়, তাহলে আমরা যোগ করব, আর কারেন্ট লাইবিলিটিস যদি ডিক্রিজ হয়, তাহলে আমরা বিয়োগ করব। দেখছি কি তাহলে এখানে কারেন্ট লাইবিলিটিসের সাথে সম্পর্কটা কিন্তু ধনাত্মক। কারেন্ট লাইবিলিটিস যদি ইনক্রিজ হয়, তাহলে তা যোগ করতে হবে, আর কারেন্ট লাইবিলিটিস যদি ডিক্রিজ হয়, তাহলে তা বিয়োগ করতে হবে। কিন্তু কারেন্ট অ্যাসেটসের সাথে সম্পর্ক কিন্তু ঋণাত্মক। কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় অথবা হ্রাস পায়, তাহলে তা যোগ করতে হয়, আর কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয় মানে বৃদ্ধি পায়, তাহলে তা কিন্তু বিয়োগ করতে হয়। অ্যাকচুয়ালি এখানে পুরো স্টেটমেন্টের মধ্যে অ্যাসেটসের সাথে আমাদের এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সম্পর্কটা হবে কি ঋণাত্মক। অ্যাসেটস যদি বৃদ্ধি পায়, তাহলে এখানে তা বিয়োগ করতে হবে, এবং অ্যাসেট যদি হ্রাস পায়, তাহলে তা যোগ করতে হবে। এখন কারেন্ট অ্যাসেটসের ক্যাটাগরিগুলো আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখাবো, এবং লং টার্ম বা ফিক্স অ্যাসেটসের ক্যাটাগরিগুলো আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দেখাবো। তবে দুই ক্ষেত্রে কিন্তু একই থিমই প্রযোজ্য। অ্যাসেটস বৃদ্ধি পেলে আমরা কি করব, এখানে বিয়োগ করব, আর অ্যাসেটস হ্রাস পেলে তাহলে আমরা কি করব, যোগ করব। আর লাইবিলিটিসের সাথে সম্পর্ক হচ্ছে এখানে ধনাত্মক। লাইবিলিটিস বৃদ্ধি পেলে আমরা যোগ করব, এবং লাইবিলিটিস হ্রাস পেলে বিয়োগ করব। কারেন্ট লাইবিলিটিস যদি হয়, তাহলে তা অপারেটিং অ্যাক্টিভিটিস হিসাবে হবে। অপারেটিং অ্যাক্টিভিটিসে কারেন্ট লাইবিলিটিস বৃদ্ধি পেলে আমরা যোগ করব, আর কারেন্ট লাইবিলিটিস হ্রাস পেলে আমরা বিয়োগ করব। আর যদি লং টার্ম লাইবিলিটিস হয়, লং টার্ম লাইবিলিটিসের মধ্যে আছে কি লং টার্ম লোনস, বন্ড, এছাড়াও মালিকানা সত্ত্বের সাথে জড়িত বিষয়গুলো, যেমন কমন স্টক, প্রেফার স্টক, এই ধরনের বিষয়গুলো যদি
বৃদ্ধি পায় তাহলে আমরা এখানে যোগ করব, আর এই ধরনের বিষয়গুলো যদি হ্রাস পায় তাহলে তা আমরা এখানে বিয়োগ করব। তাহলে আমরা এখানে দেখছি লাইবিলিটিস এবং ওনার সিকিউরিটির সাথে সম্পর্ক হচ্ছে কি ধনাত্মক। লাইবিলিটিস এবং ওনার সিকিউরিটিগুলো যদি বৃদ্ধি পায় তাহলে তা অপারেটিং অ্যাক্টিভিটিস হোক বা ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস হোক যোগ হবে, আর যদি লাইবিলিটিস এবং ওনার সিকিউরিটি হ্রাস পায় তাহলে তা অপারেটিং অ্যাক্টিভিটিস হোক আর ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস হোক তা বিয়োগ করতে হবে। আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করছিলাম, তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে বেশ কয়েকটা ক্যাটাগরি আমরা পড়ে নিয়েছি। তাহলে আমরা এখানে দেখছি ডেপ্রিসিয়েশন অথবা অ্যামোর্টাইজেশন থাকলে তা যোগ করতে হবে, লস যদি হয় কোনো সম্পত্তি বিক্রি করে যদি লস হয় তাহলে তা যোগ করতে হবে, আর গেইন হলে তা বিয়োগ করতে হবে। কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে তা যোগ করতে হবে, কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে তা বিয়োগ করতে হবে। কারেন্ট লাইবিলিটিস যদি ইনক্রিজ হয় তাহলে তা যোগ করতে হবে, আর কারেন্ট লাইবিলিটিস যদি ডিক্রিজ হয় তাহলে তা বিয়োগ করতে হবে। এই সবগুলো অ্যাডলেস করার পরে যে ফিগারটা আমাদের সেকেন্ড কলামে আসবে, এই ফিগারটা যদি পজিটিভ হয় তাহলে তার নাম লিখবো নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নেট ক্যাশ প্রোভাইড হয়েছে। আর যদি এই সেকেন্ড কলামের ফিগারটা যদি নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো নেট ক্যাশ ইউজড ইন অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিসে নেট ক্যাশ ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, তাই এটা নেগেটিভ। এবার আসি আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের কাজটা হচ্ছে কি এখানে সবচেয়ে সহজ। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমরা লং টার্ম অ্যাসেটস বা ফিক্সড অ্যাসেটসগুলোকে নিয়ে চিন্তা করবো। ফিক্সড অ্যাসেটস যদি আমরা সেল করি, বিক্রি করি তাহলে তা যোগ হবে, আর ফিক্সড অ্যাসেট যদি পারচেজ করি তাহলে তা বিয়োগ হবে। ফিক্সড অ্যাসেট সেল করলে ব্যবসাতে নগদ টাকার আন্তঃপ্রবাহ হয়, মানে কি ইনফ্লো হয়, তাই সেল অফ ফিক্সড অ্যাসেটস হলে নগদ টাকা বাড়বে বলে আমরা এখানে যোগ করছি, এবং পারচেস অফ ফিক্সড অ্যাসেটস মানে ফিক্সড অ্যাসেটস পারচেস করলে, নগদে ক্রয় করলে নগদ টাকার বহিঃপ্রবাহ বা আউটফ্লো হয়, নগদ টাকা চলে যায় বলে আমরা এখানে বিয়োগ করছি। এই দুটো অ্যাডলেস করার পরে যে ফিগারটা বাইরে আসবে সেটাও যদি পজিটিভ হয় তাহলে আমরা লিখবো কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর এই ফিগারটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা লিখবো কি নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। নেগেটিভ হলে আমরা লিখবো কি ইউজড ইন, মানে কি ব্যবহার হয়েছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। এরপরে আসছি আমরা ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস, মানে হচ্ছে কি অর্থায়ন সংক্রান্ত কার্যাবলী। অর্থায়ন সংক্রান্ত কার্যাবলী থেকে কিভাবে নগদ প্রবাহ হয় তা আমরা এখানে বিশ্লেষণ করব। যদি আমরা কমন স্টক, বন্ডস এবং নোটস পেবল ইস্যু করি, এগুলো কিন্তু আমরা ইস্যু করছি ব্যবসাতে অর্থায়নের জন্য বা মূলধন সংগ্রহের জন্য। সাধারণ শেয়ার, ঋণপত্র, তারপর হচ্ছে কি নোটস পেবল, প্রদেয় বিল, যে প্রদেয় বিলের মাধ্যমে আমরা ঋণ করে থাকি। প্রদেয় বিলে এখানে দু রকম হিসাব আছে, একটা হচ্ছে কি ট্রেডিং নোটস পেবল, আর একটা হচ্ছে কি নন ট্রেডিং নোটস পেবল। ট্রেডিং নোটস পেবল যেটা, সেটা হচ্ছে কি যে নোটস পেবলের মাধ্যমে পণ্য ক্রয় করা হয়, সেই নোটস পেবলটাকে তখন কিন্তু কারেন্ট লাইবিলিটিসের অংশ হিসেবে থাকে, এবং এটা কারেন্ট লাইবিলিটিসের অংশ হিসেবে অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে হিসাব করতে হবে যদি সেটা ট্রেডিং নোটস পেবল হয়। আর যদি নন ট্রেডিং নোটস পেবল হয়, অর্থাৎ যে নোটস পেবলের মাধ্যমে ব্যবসাতে ঋণ গ্রহণ করা হয়, সেই নন ট্রেডিং নোটস পেবলটা কিন্তু অর্থায়ন উৎস হয়ে যাচ্ছে, মানে ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস ক্যাটাগরির মধ্যে চলে আসে। তাহলে আমরা কমন স্টক, বন্ডস অথবা নোটস পেবল যদি ইস্যু করি, ইস্যুর মাধ্যমে কিন্তু আমরা অর্থায়ন করছি, মূলধন সংগ্রহ করছি, তাহলে ব্যবসাতে নগদ টাকা বাড়বে, তাই যোগ করতে হবে। বরোয়িং লং টার্ম লোনস, যদি আমরা দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করি তাহলে আমাদের নগদ টাকা বাড়বে, তাই যোগ করতে হবে। বরোয়িং থ্রু মর্গেজ পেবল, মর্গেজ পেবল মানে হচ্ছে কি আমরা জানি বন্ধকি ঋণ, বন্ধকি ঋণের মাধ্যমে যদি ঋণ করা হয় তাহলে ব্যবসাতে নগদ টাকা বাড়বে, তাহলে তা যোগ করতে হবে। রিডেমশন অর রিটায়ারমেন্ট অফ বন্ডস, নোটস পেবল, ঋণপত্র অথবা নোটস পেবল যদি রিডেমশন করা হয় অথবা মেয়াদপূর্তিতে অর্থ পরিশোধ করে দেওয়া হয় অথবা রিটায়ারমেন্ট করা হয়, তাহলে আমাদের কী হবে, নগদ টাকা চলে যাবে। তাদের দায় পরিশোধ করে দিলে কী হবে, নগদ টাকা ব্যবসা থেকে চলে যাবে বলে নেগেটিভ হচ্ছে। যদি আমরা কমন স্টককে রিটায়ার করে দিই, অর্থাৎ কমন স্টক হোল্ডার যারা আছে তাদেরকে তাদের অর্থ ফেরত দিয়ে তাদের কাছ থেকে শেয়ারগুলোকে নিয়ে ফেলি, তাদের কাছ থেকে শেয়ার নিয়ে ফেলে তাদেরকে যদি অর্থ ফেরত দিই, তাহলে বাজারে সাধারণ শেয়ারের সংখ্যা কমে যাবে, এবং সাধারণ শেয়ারের সংখ্যা কমার সাথে সাথে কিন্তু নগদ টাকা ব্যবসা থেকে চলে যাচ্ছে, কারণ এই নগদ টাকা পরিশোধের মাধ্যমে কিন্তু তাদের কাছ থেকে শেয়ারগুলোকে পুনরায় কিনে নিতে হবে। তাহলে রিটায়ারমেন্ট অফ কমন স্টক করলেও আমাদের ব্যবসা থেকে নগদ টাকা চলে যাচ্ছে বলে আমরা নেগেটিভ করব। রিপেমেন্ট অফ লং টার্ম লোনস অর মর্গেজ পেবল, দীর্ঘমেয়াদী ঋণ অথবা মর্গেজ পেবলের মাধ্যমে যদি ধার করা হয় তাহলে ব্যবসাতে নগদ টাকা বাড়ে বলে তা যোগ করতে হবে। আর এগুলোকে যদি রিপেমেন্ট করা হয়, পুনঃপরিশোধ করে দেওয়া হয়, তাহলে ব্যবসা থেকে নগদ টাকা চলে যাবে বলে এগুলো বিয়োগ করতে হবে। ক্যাশ ডিভিডেন্ড পেড, নগদ লভ্যাংশ যদি পরিশোধ করা হয় তাহলে নগদ টাকা চলে যাচ্ছে বলে বিয়োগ করতে হবে। এই সবগুলোকে যোগ বিয়োগ করার পরে যে ফিগারটা সেকেন্ড কলামে আসবে সেটা যদি পজিটিভ হয় তাহলে আমরা লিখব কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা লিখব কি নেট ক্যাশ ইউজড ইন ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবার সেকেন্ড কলামে যে তিনটা ফিগার পাবো সেই তিনটাকে যোগ বিয়োগ করে যে ফিগারটা আসবে তার নাম লিখব কি নেট চেঞ্জ ইন ক্যাশ ডিউরিং দ্য ইয়ার, ওই বছরের নেট এত টাকার নগদ পরিবর্তন হয়েছে। এবার এই নগদ পরিবর্তনের সাথে আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্সটাকে যোগ করে দিব। ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করার পরে ক্লোজিং ক্যাশ ব্যালেন্সের সাথে হিসাবটা মিলে যাবে। ওপেনিং ক্যাশ ব্যালেন্স, ক্লোজিং ক্যাশ ব্যালেন্সগুলো আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, আমরা এই হিসাবটা করার পরে চেক করে দেখতে পারবো আমাদের ব্যালেন্সটা মিলছে কিনা। আমরা আজকে ইনডাইরেক্ট মেথডের ফরম্যাট নিয়ে আলোচনা করেছি। এটাকে ইনডাইরেক্ট মেথড বলা হচ্ছে কেন সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে কি আমরা যখন ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে করছি, দেখা যাচ্ছে কি নেট ইনকামের সাথে বেশিরভাগ ক্ষেত্রে নন ক্যাশ এক্সপেন্সেস এবং ইনকামগুলোকে উল্টো
হিসাব করে উল্টোভাবে যোগ বিয়োগ করে আমরা নগদের হিসাবকে বের করছি। অর্থাৎ সরাসরি নগদের লেনদেনগুলোর মাধ্যমে নগদের হিসাব না করে অনগদ লেনদেনগুলোর মাধ্যমে নগদের হিসাব করছি। অনগদের মাধ্যমে নগদের হিসাব করছি বলে এটাকে বলা হচ্ছে কি ইনডাইরেক্ট মেথড। অর্থাৎ ডাইরেক্টভাবে আমরা ক্যাশের হিসাব না করে ইনডাইরেক্টভাবে ক্যাশের হিসাব করছি, ইনডাইরেক্টভাবে অনগদ হিসাবগুলোর মাধ্যমে ক্যাশের হিসাব করছি, তাই এটাকে বলা হচ্ছে কি ইনডাইরেক্ট মেথড। আজকে আমরা কিছু ইউনিভার্সিটি কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। আমরা অঙ্কে চলে যাচ্ছি। প্রথম যে সমস্যাটা সমাধান করব আমরা সেটার প্রশ্নে চলে যাচ্ছি। আমরা এখানে প্রশ্ন দেখছি 2011 সালের প্রশ্নটা পড়ছি, রেড কর্পোরেশন রিপোর্টেড নেট ইনকাম অফ টাকা 50,000 ইন 2009। 2009 সালে রেড কর্পোরেশন 50,000 টাকা নেট ইনকাম রিপোর্ট করেছিল। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ছিল 17,000 টাকা। দ্য ফলোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাকাউন্টস চেঞ্জ। ওয়ার্কিং ক্যাপিটালে এই পরিবর্তনগুলো হয়েছে। ওয়ার্কিং ক্যাপিটাল বাংলা হচ্ছে কি কার্যকরী মূলধন, আর কার্যকরী মূলধন বের করার সূত্র হচ্ছে কি কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালের সাথে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিসগুলো জড়িত। এখানে কিছু কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিসের সাথে জড়িত বিষয়গুলো দেওয়া আছে। অ্যাকাউন্টস রিসিভেবল বলছে কি 11,000 টাকা ইনক্রিজ হয়েছে, মানে কি বৃদ্ধি পেয়েছে। এভেলেবেল ফর সেল সিকিউরিটিস 16,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এভেলেবেল ফর সেল সিকিউরিটিস হচ্ছে কি আসলে শেয়ার বাজারে বা বন্ড মার্কেটে যে ইনভেস্টমেন্টটা করা হয়েছে সেই ইনভেস্টমেন্টের একটা বিষয়। শেয়ার বাজারে বা বন্ড মার্কেটে ইনভেস্টমেন্টগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে। এভেলেবল ফর সেল সিকিউরিটিস, ট্রেডিং সিকিউরিটিস এবং আরেকটা হচ্ছে কি হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস। এভেলেবল ফর সেল সিকিউরিটিসকে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে হিসাবভুক্ত না করে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে হিসাবভুক্ত করব। ইনভেন্টরি মজুদ পণ্য 7,400 টাকা ইনক্রিজ হয়েছে। নন ট্রেড নোটস পেবল 15,000 টাকা ডিক্রিজ হয়েছে। অ্যাকাউন্টস পেবল 9,300 টাকা ডিক্রিজ হয়েছে। নন ট্রেড নোটস পেবল সম্পর্কে কিছুক্ষণ আগেই আলোচনা করছি। ট্রেড নোটস পেবল হচ্ছে কি যেটার মাধ্যমে ব্যবসাতে পণ্য ক্রয় করা হয়, আর ট্রেডিং নোটস পেবলটা অপারেটিং অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। আর নন ট্রেড নোটস পেবল যেটা হচ্ছে কি নোটস পেবলের মাধ্যমে অর্থায়ন করা হচ্ছে সেটা কিন্তু ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। এবার আমরা দেখি রিকোয়ারমেন্টে কি কম্পিউট নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নগদ প্রবাহ কত হয়েছে বা নগদের সংস্থান কত হয়েছে তা বের করতে বলেছে। তা আমরা তো দেখেছি কি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে 3টা ক্যাটাগরি আছে, ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমাদেরকে এখানে শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিসের অংশটাই করতে বলেছে। আমরা তাই শুধুমাত্র এই অংশটাই করব এবং এই অংশের সাথে জড়িত যে বিষয়গুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে তাই আমরা অঙ্কে আনবো। আমাদের এখন দেখছি কি এখানে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসকে বের করতে হয়, আমরা এভাবে সমাধানটাকে সাজাবো। আমরা এবার সমাধানে চলে যাচ্ছি। প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখে নিলাম, রেড কর্পোরেশন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পার্শিয়াল, এটা আমরা আংশিকভাবে তৈরি করছি তাই এটা পার্শিয়াল লেখা হয়েছে। ইউজিং ইনডাইরেক্ট মেথড অ্যাজ অন 31 ডিসেম্বর 2009। আমরা এখানে ছক করে নিয়েছি, টাকার কলাম দুটো, পার্টিকুলার্সে একটা কলাম। আমরা প্রথমে লিখে নিলাম কি ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আর আমরা দেখছি ফরম্যাটে যে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটা শুরু করতে হবে কাকে দিয়ে, নেট ইনকামকে দিয়ে। প্রশ্নে আমাদের এখানে নেট ইনকাম দিয়ে দিয়েছে কত 50,000 টাকা। আমরা নেট ইনকাম লিখে নিলাম 50,000 টাকা। এরপরে লিখতে হবে অ্যাডজাস্টমেন্টস টু রিকনসাইল নেট ইনকাম টু ক্যাশ। এই স্টেটমেন্ট আমরা এখানে লিখে নিব, অ্যাডজাস্টমেন্টস টু রিকনসাইল নেট ইনকাম টু ক্যাশ, অর্থাৎ নেট ইনকামকে ক্যাশে মিলকরণ করার জন্য কিছু অ্যাডজাস্টমেন্ট সমন্বয় করতে হবে। এই সমন্বয়ের মধ্যে আমরা প্রথমে দেখছি কি ডেপ্রিসিয়েশনের কথা বলা হয়েছে। আমরা প্রশ্নে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে দেখছি কি 17,000 টাকা, আর ডেপ্রিসিয়েশনটা এখানে যোগ করা হচ্ছে। আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে 17,000 টাকাটাকে এখানে যোগ করব, যেহেতু এটা একটা অনগদ খরচ, আগে নেট ইনকাম হিসাব করার সময় বিয়োগ করা ছিল, এখন এটাকে নগদে রূপান্তর করার জন্য যোগ করতে হবে 17,000 টাকা। এরপরে এখানে আরও কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন অ্যামোর্টাইজেশন আছে, কিন্তু অ্যামোর্টাইজেশনের সাথে জড়িত কোনো বিষয় আমাদের আজকের প্রশ্নে দেওয়া নেই। এরপরে আছে কি লস অন সেল অফ অ্যাসেটস, গেইন অন সেল অফ অ্যাসেটস, সম্পত্তি বিক্রি করে লস হলে যোগ করতে হবে আর লাভ হলে বিয়োগ করতে হবে, কিন্তু এখানে কোনো সম্পত্তি বিক্রি করে লাভ লসের বিষয় আমাদের প্রশ্নে বলে দেয়নি, তাই এই বিষয়গুলো আমাদের সমাধানেও আসবে না। এরপরে এখানে কারেন্ট অ্যাসেটসের বিষয়ে আসি। কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে দেখছি যোগ করতে হবে, আর কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে আমরা দেখছি কি বিয়োগ করতে হবে। এখানে কারেন্ট অ্যাসেটসের সাথে জড়িত বেশ কিছু বিষয় আছে, যেমন প্রথমে অ্যাকাউন্টস রিসিভেবল আছে, প্রাপ্য হিসাব, যেটা হচ্ছে একটা কারেন্ট অ্যাসেট 11,000 টাকা ইনক্রিজ করেছে, আর আমরা দেখছি ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটসকে বিয়োগ করতে হবে, তাই আমরা এখানে ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল 11,000কে নেগেটিভ করেছি, বিয়োগ করেছি। এরপর আমরা দেখছি ইনভেন্টরি আছে, ইনভেন্টরি 7,400 টাকা ইনক্রিজ হয়েছে, এটাও কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হয়েছে, তাহলে এটাও বিয়োগ করতে হবে। ইনক্রিজ ইন ইনভেন্টরি 7,400 টাকা নেগেটিভ। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে কি একটা কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে দেখছি কি ইনক্রিজ হলে যোগ করতে হবে আর ডিক্রিজ হলে বিয়োগ করতে হবে। এখানে বলছে কি অ্যাকাউন্টস পেয়েবল 9,300 টাকা ইনক্রিজ করেছে, মানে কি বৃদ্ধি পেয়েছে, আর কারেন্ট লায়াবিলিটি বৃদ্ধি পেলে যেহেতু যোগ করতে হবে, তাই আমরা ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল 9,300 টাকাটাকে যোগ করলাম।
আরও দুটো আইটেম যে ছিল অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিস, এই অ্যাভেলেবেল ফর সেল সিকিউরিটিসের বিষয়টা বললাম কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, তাই আমরা এখানে অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে দেখাইনি। এছাড়াও নন ট্রেড নোটস পেবল যেটা আছে, এই নন ট্রেড নোটস পেবলটা কিন্তু ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে নোটস পেবল বলে যেটা আছে তার সাথে জড়িত, তাই এটা ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের সাথে জড়িত বলে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস ক্যাটাগরিতে দেখাইনি। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস এখানে বসানোর মতন আর কিছু নেই। এই ফার্স্ট কলাম থেকে সবগুলো হিসাবকে যোগ বিয়োগ করে সেকেন্ড কলামে আমরা পেয়েছি কত 57,900, যেটাই হচ্ছে কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এখানে 57,900 কিন্তু পজিটিভ ফিগার এসেছে, তাই আমরা লিখছি কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। যদি এটা নেগেটিভ হতো তাহলে আমরা লিখতাম কি নেট ক্যাশ ইউজড ইন অপারেটিং অ্যাক্টিভিটিস। আশা করি অঙ্কের সমাধানটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আরও একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি পরবর্তী অঙ্কের প্রশ্নে যাচ্ছি। এই অঙ্কটা 2015 সালের বিবিএতে এসেছিল এবং একদম সিমিলার কোয়েশ্চেন 2014 সালে বিবিএতে এসেছে এবং 2016 সালে বিবিএস-এর প্রশ্নে এসেছে। আপনারা একটা প্রশ্ন ফলো করলে, একটা সমাধান ফলো করলে কিন্তু 3টা অঙ্কের সমাধান এখানে হয়ে যাচ্ছে। আমি প্রশ্নটা পড়ছি, নাভানা লিমিটেড হ্যাড দ্য ফলোইং অ্যাক্টিভিটিস ইন 2014। পেমেন্ট অফ মেশিনারি পারচেস 70,000, মেশিনারি ক্রয়ের জন্য নগদ পরিশোধ করা হয়েছে 70,000 টাকা। সেল অফ ইনভেস্টমেন্ট ফর ক্যাশ 1 লাখ, নগদে বিনিয়োগ বিক্রি করা হয়েছে 1 লাখ টাকার। ইস্যুয়েন্স অফ কমন স্টক 2,50,000, কমন স্টক মানে সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে 2,50,000 টাকার। ক্যাশ ডিভিডেন্ড পেইড, নগদ লভ্যাংশ পরিশোধ করা হয়েছে 1 লাখ টাকার। পারচেস অফ ট্রেজারি স্টক পারচেস করা হয়েছে 40,000 টাকার। সেল অফ ট্রেজারি স্টক বিক্রি করা হয়েছে 10,000 টাকার। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কি প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং ক্যাশ প্রোভাইডেড অথবা ইউজড বাই ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস অর্থাৎ অর্থায়ন সংক্রান্ত কার্যাবলীতে নগদ কতটুকু প্রোভাইড হয়েছে অথবা ইউজ হয়েছে তা দেখাতে হবে। অর্থাৎ আমরা যে চার্টটা নিয়ে প্রথমে আলোচনা করছি সেই চার্টের মধ্যে থেকে শুধুমাত্র ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস এই ক্যাটাগরিটাই করতে হবে। তাই এখানে প্রশ্নের মধ্যে অন্যান্য ক্যাটাগরির সাথে যদি কোনো আইটেম থাকে তাহলে সেই আইটেমগুলো কিন্তু আমরা এখানে সলিউশনের মধ্যে দেখাবো না। ফিন্যান্সিং অ্যাক্টিভিটির সাথে জড়িত যে আইটেমগুলো আছে তা নিয়ে আলোচনা করব। আমরা এবার তাহলে সলিউশনটাতে চলে যাচ্ছি। সলিউশনে আমরা এখানে পার্টিকুলার্স এবং দুটো টাকার কলাম করলাম। প্রতিষ্ঠানের নাম লিখলাম নাভানা লিমিটেড, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পার্শিয়াল আন্ডার ইনডাইরেক্ট মেথড অ্যাজ অন 31 ডিসেম্বর 2014। আমরা এখানে লিখে নিয়েছি ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবার ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে যখন আমরা এখানে বসাবো কোন কোন আইটেমগুলো আসবে সেটা দেখি। প্রথমে এখানে আছে পেমেন্ট ফর মেশিনারি পারচেস, মেশিন ক্রয়। মেশিন হচ্ছে কি একটা ফিক্সড অ্যাসেট, যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, মানে কি স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয়েছে। আর আমরা দেখছি ফিক্সড অ্যাসেটসের সাথে জড়িত বিষয়গুলো কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে বসাতে হয়। ফিক্সড অ্যাসেটসের বাই সেলগুলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে বসাতে হবে। তাই পেমেন্ট ফর মেশিনারি পারচেসের বিষয়টা ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের সাথে জড়িত নয়, তাই এটা আমরা এখানে বসাবো না কোথাও। সেল অফ ইনভেস্টমেন্ট মানে হচ্ছে কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এই বিনিয়োগটাও কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। ইনভেস্টমেন্টে বাই সেলটাকেও আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ক্যাটাগরির মধ্যে বসাবো, তাই এটাও ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস ক্যাটাগরির মধ্যে আসবে না, তাই আমাদের সলিউশনে আসছে না। ইস্যুয়েন্স অফ কমন স্টক ইস্যু করলে ব্যবসার নগদ টাকা বৃদ্ধি পায় এবং কমন স্টকটা কিন্তু ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, মানে অর্থায়ন সংক্রান্ত কার্যাবলীর সাথে জড়িত। আমরা চার্টের মধ্যে দেখছি ইস্যুয়েন্স অফ কমন স্টক ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে আছে, যা পজিটিভ, মানে কি যোগ করতে হবে। তাই এখানেও যে ইস্যুয়েন্স অফ কমন স্টক 2.5 লাখ টাকা আছে সেটাকে আমরা ইস্যুয়েন্স অফ কমন স্টক 2.5 লাখ টাকাটাকে যোগ হিসেবে লিখবো। এরপর আছে ক্যাশ ডিভিডেন্ড পেইড, নগদ লভ্যাংশ প্রদান। শেয়ার হোল্ডারদেরকে নগদ লভ্যাংশ প্রদান করা হয়। শেয়ার হোল্ডাররা যেহেতু ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, তাই ক্যাশ ডিভিডেন্ড পেইডটাকেও ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে বসাতে হয়। কিন্তু ক্যাশ ডিভিডেন্ড পে করলে ব্যবসা নগদ টাকা হ্রাস পায় বলে আমরা এখানে বিয়োগ করছি। এরপর হচ্ছে কি পারচেস অফ ট্রেজারি স্টক কাকে বলে সেটা একটু আমাদেরকে বুঝে নিতে হবে। একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা যৌথ মূলধনী কারবার বাজার থেকে মূলধন সংগ্রহের জন্য সাধারণভাবে সাধারণ শেয়ার ইস্যু করে এবং এই সাধারণ শেয়ারগুলো সাধারণ মানুষের কাছে ইস্যু করা হয়, জেনারেল পাবলিকের কাছে ইস্যু করা হয় এবং এই সাধারণ শেয়ারগুলো বাজারে সেকেন্ডারি মার্কেটে কিন্তু কেনাবেচা হয়। এখন এই প্রতিষ্ঠানটা হয়তোবা নিজেই তার শেয়ারে বিনিয়োগ করতে চাইছে স্বল্প মেয়াদের জন্য। হয়তোবা দেখা যাচ্ছে কি এই কোম্পানির শেয়ারের দাম ভবিষ্যতে বৃদ্ধি পেতে পারে এবং এই কোম্পানির শেয়ারে যদি বিনিয়োগ করা হয় তাহলে প্রতিষ্ঠান ভবিষ্যতে লাভ করতে পারবে। কোম্পানি তখন তার নিজের কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার উদ্দেশ্যে যদি বাজার থেকে শেয়ার কিনে নেয়, নিজের কোম্পানির শেয়ারগুলো যদি বাজার থেকে স্বল্প মেয়াদে কিনে নেয়, তাকেই বলা হয় কি ট্রেজারি স্টক। তাই ট্রেজারি স্টকের বিষয়টা কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটির সাথে জড়িত নয়। ট্রেজারি স্টকটা যেহেতু নিজের কোম্পানির শেয়ারেই বিনিয়োগ করা হচ্ছে আর নিজের কোম্পানির শেয়ারটা যেহেতু ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, তাই ট্রেজারি স্টককেও ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস ক্যাটাগরিতেই রাখতে হবে। যদিও পারচেস অফ ট্রেজারি স্টক কিন্তু এক প্রকার বিনিয়োগ, কিন্তু বিনিয়োগটাকে আমরা কিন্তু বিনিয়োগ ক্যাটাগরির মধ্যে লিখবো না বা বিনিয়োগ অ্যাক্টিভিটিসের মধ্যে বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে লিখবো না। ট্রেজারি স্টকটা যেহেতু ওই প্রতিষ্ঠানে কমন স্টকের সাথে জড়িত এবং কমন স্টক যেহেতু ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে বসে, তাই ট্রেজারি স্টকের সাথে রিলেটেড বিষয়গুলো কিন্তু ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসেই বসাতে হবে। এখন পারচেস অফ ট্রেজারি স্টক ক্রয় করলে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা খরচ হচ্ছে বা চলে যাচ্ছে, তাই চলে যাচ্ছে বলে এই পারচেস অফ ট্রেজারি স্টকটা হচ্ছে কি এখানে নেগেটিভ।
আর সেল অফ ট্রেজারি স্টক বিক্রি করে প্রতিষ্ঠানে আবার নগদ টাকা ফেরত এসেছে, মানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। তাই সেল অফ ট্রেজারি স্টককে আমরা এখানে কি করব, যোগ করব ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে। তাহলে ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে বসানোর মতো না এখানে আর কোনো আইটেম নাই। এই 4টা আইটেমকে যোগ বিয়োগ করার পরে আমরা দেখছি কি 1,20,000 টাকা পজিটিভ ফিগার এসেছে। আর পজিটিভ ফিগার আসলে আমরা লিখব কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। আজকে আমরা প্রিভিয়াস ইয়ারে 2টো কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করেছি। আমরা আগামী ক্লাসেও 3টা প্রশ্নের সমাধান করব। আগামী ক্লাসও খুবই গুরুত্বপূর্ণ হবে, আগামী ক্লাসে কেউ মিস করবেন না। আগামী ক্লাসে আরও কিছু নতুন টপিক আসবে আমাদের প্রশ্নের মধ্যে, সেগুলো সমাধান কীভাবে করতে হবে তা নিয়ে আমরা দেখব। আপনারা অবশ্যই এই চার্টটা ভালো মতন ফলো করবেন, এই চার্টটা ভালো মতো প্র্যাকটিস রাখবেন। সবগুলো অঙ্কই কিন্তু এই চার্ট অনুসারে হবে। এই চার্টটা যত ভালো মনে রাখতে পারবেন বা অনুশীলনের মধ্যে থাকবে ততই ভালো কিন্তু আপনারা প্রশ্ন সমাধান করতে পারবেন। যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস মিস না হয়। আগেই বলেছি এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার নিয়ে একটা প্লেলিস্ট আমার এই চ্যানেল তৈরি করা আছে, সেই প্লেলিস্টে গেলেও কিন্তু আপনারা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালভাবে পেয়ে যাবেন। আমার এই চ্যানেলে বিবিএ এবং এমবিএ সিলেবাসের সাথে রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ অঙ্ক আপলোড করা হয়েছে। সবগুলো চ্যাপ্টার নিয়ে আলাদাভাবে প্লেলিস্ট তৈরি করা হয়েছে। সেই প্লেলিস্টগুলো ফলো করলে আপনাদের ওই পার্টিকুলার চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো প্রবলেমই সলভ হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারের সবগুলো সমাধান আপনারা সেখানে পেয়ে যাবেন এবং ওই চ্যাপ্টার সম্পর্কে একদম ডিটেল আপনাদের ধারণা হয়ে যাবে, পরীক্ষা উপযোগী একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। পার্টিকুলার চ্যাপ্টারের প্লেলিস্টে গেলে ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস আপনারা একসাথে একই জায়গায় পেয়ে যাবেন। আপনাদেরকে কষ্ট করে আর ভিডিওগুলো সার্চ করে বের করতে হবে না। সবগুলো প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করি আগামী ক্লাস আপনারা কেউ মিস করবেন না। আগামী ক্লাসও আপনাদের সাথে পাবো এই প্রত্যাশায় আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।